প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব কানের সাধারণ রোগ ও তার প্রতিকার নিয়ে। এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন নাক কান গলা রোগ বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার মনিলাল আইচ লিটু 1966 সালের জুনে পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1990 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের নাক কান গলা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, কানের সাধারণ রোগ, কানের রোগ বলতে আমরা খুব সাধারণ কানে কম শোনা, কানে ওয়াক্স জমা হওয়া, সেটা থেকে অত্যন্ত জটিল গুরুতর রোগ, মানে কানে একেবারে শুনতেই পায় না বধির হওয়া পর্যন্ত আমরা দেখতে পাই। কমনলি কি কি রোগ আপনারা বেশি পান? আসলে কানের আমরা যেগুলো বেশি পাই, আর সাধারণ রোগ বলে কোনো রোগ নাই। যখন মানুষের রোগ হয় সেটি আসলে অসাধারণ হয়ে যায় সমস্যাটা। আপনি কানে আমরা ওয়াক্স, যেটি কানে ময়লা জমা যেটাকে আমরা বলি, কানের ফাঙ্গাস এটি আমরা পাই। এছাড়া কান পাকা, যেটি এর আবার দুই ধরন আছে। একটি আছে যে সাধারণ, যেটি কানে ফুটা হয়, আরেকটি হলো কান ফুটা হয় কিন্তু তার সাথে কোলিস্টোমা থাকে, যেটা লাইফ এন্ডেঞ্জারিং কন্ডিশনও লিড করতে পারে। এছাড়া কানে কম শোনা, কানে বিভিন্ন ধরনের টিউমার, কানের যে ক্যানেল, এক্সট্রাঅর্ডিনারি ক্যানেল, তার বিভিন্ন রকম অ্যাবনর্মালিটি এগুলোও পাওয়া যায়। তো একদম সাধারণ থেকে যদি একটু জানতে চাই যে কানের ভেতরে যে ওয়াক্স জমা বা ময়লা জমা, এটি জমে কেন এবং এটা নর্মাল প্রসিডিউরে কি এটা পরিষ্কার হয় না পরিষ্কার করার প্রয়োজন আছে? বিশেষ করে একটু মনোযোগ আকর্ষণ করব যে অনেকেই দেখি আমরা ওই যে কান পরিষ্কার করে থাকে ওই রকম পথে ঘাটে করে, এটা কতখানি ক্ষতির কারণ হতে পারে? এটা অত্যন্ত ক্ষতিকর। আসলে এই যে কান পথে ঘাটে যেসব পরিষ্কার করা হয়, এর ফলে কানের আপনার ইনজুরি রেট অনেক বেড়ে যায় এবং একসময় কান ফুটা হয়ে, সংক্রমণ হয়ে, পর্দা ফুটা হয়ে এগুলো আমরা পেয়ে থাকি এবং আমরা পরবর্তীতে আমরা চিকিৎসা করি। আসলে প্রথমে রোগী বাড়িয়ে দেয়। হ্যাঁ, রোগী বাড়িয়ে দেয় আসলে, এবং এই ধরনের চিকিৎসা আসলে ভেরি ডেঞ্জারাস। এগুলি অবসোলিউট হওয়া উচিত, নিষিদ্ধ করা উচিত। এগুলো কুচিকিৎসা। আপনার প্রথমে বুঝতে হবে যে কানে ময়লা কেন জমে এবং কানে যে ময়লাটি জমে, ওয়াক্স যেটাকে আমরা বলি, সেটা কিভাবে পরিষ্কার হয়। আমরা টিম্প্যানিক মেমব্রেন থেকে বাইরের দিকে যে আমরা চিন্তা করি, পিনার দিকে, বহিকর্ণের দিকে প্রতিদিন 1 মিলিমিটার করে চামড়া বাইরের দিকে আসে, 1 মিলিমিটার করে, কনভেয়ার বেল্টের মতো। তো ওর সাথে কানের যে নর্মাল প্রোডাক্ট, ময়লাটা কিন্তু কানের কোনো অ্যাবনর্মাল প্রোডাক্ট না, এটা একটা নর্মাল প্রোডাক্ট, এটা স্বাভাবিকভাবেই বের হয়ে আসে। ওর সাথে শরীরে যতগুলো অরিফিস রয়েছে বা ছিদ্র রয়েছে, কোনোটা কি আমরা পরিষ্কার করি, ধরো নাকের ছিদ্র, অন্য ছিদ্র, অটোমেটিক কিন্তু সেগুলো পরিষ্কার হয় ন্যাচারাল প্রসেসে। এবং ওখানে যে বডির ইমিউনিটি আছে, সিক্রেটিভ ইমিউনিটি, সেখান থেকে কিন্তু ওই জায়গাটা প্রোটেক্টেড থাকে। আপনি যখনই ওখানে কোনো মুরগির পালক দিয়ে, ম্যাচের কাঠি দিয়ে, সেফটি পিন দিয়ে, কোনো জিনিস দিয়ে যখন খোঁচাখুচি করবেন, তখন কিন্তু ওখানে চামড়া ম্যাসারেশন হয়, এক ধরনের ইনজুরি হয়, হলে ওর উপর ফাঙ্গাস জমে এবং এই যে কনভেয়ার বেল্ট যে প্রপার্টিটা স্কিনের, সেটা ওখানে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, হলে তখন ওখানে ময়লা জমতে থাকে এবং একসময় সেটি আটকে যায়। এছাড়া দুই ধরনের কানের ময়লা আছে, একটি হলো ড্রাই ওয়াক্স, আরেকটি হলো ওয়েট ওয়াক্স। আমাদের সাবকন্টিনেন্টের সব হলো ওয়েট ওয়াক্স, এখানে পরিষ্কার করার কোনো প্রয়োজন হয় না। কিন্তু ককেশিয়ান পিপল এবং মঙ্গলয়েড পিপল, তাদের মধ্যে ড্রাই ওয়াক্সের প্রবণতা থাকে, তাদের অনেক সময় ন্যাচারালি এটা অবস্ট্রাক্ট হয়ে যায়, তখন পরিষ্কার করার দরকার হতে পারে। কিন্তু আমাদের এখানে যেটা নর্মালিতে হওয়ার কথা, পরিষ্কার হওয়ার কথা, কিন্তু অনেক সময় নিজেরাও যে আমরা কটন বাড দিয়ে যে খোঁচাই বা ভেতরে দেই, এটা কি উল্টা ক্ষতি করতে পারে কিনা? ডেফিনেটলি এটা ক্ষতি করে। আমি বলছি আপনাকে যে কানের মধ্যে কোনো কিছু দিয়ে যদি আপনি খোঁচাখুচি করেন, যে স্বাভাবিক চামড়া যেটা থাকে সেটাও তো ক্ষতিগ্রস্ত হয়। সেটা ক্ষতিগ্রস্ত হলে আপনার কানে, এখন আমরা এই কাঠি কেন দেয়, কানে কাঠি দেয় এই কারণে, বা কোনো কিছু দিয়ে খোঁচা এই কারণে যে কানের মধ্যে তার চুলকায়, সোফার পেশেন্টের যে ধরনের কমপ্লেন থাকে। এবং বাংলাদেশে অধিকাংশ মানুষের কানে ফাঙ্গাস আছে, কারণ হলো আমাদের হিউমিডিটির জন্য, আমাদের যে এনভায়রনমেন্ট, যে
যে জলীয় বাষ্প থাকে আমাদের বাতাসের মধ্যে, এবং সেটি আপনার এই ফাঙ্গাস গ্রো করার জন্য খুব একটি উত্তম মাধ্যম। তো কানে আপনি যদি কোনো মলম দেন, ধরেন পেবিসন টাইপের মলম যদি আপনি কটন বাডের সাহায্যে যদি লাগিয়ে দেন দিনে 2 বার 14 দিন, তাহলে কিন্তু এটি সেরে যায়। কিন্তু আমরা যেটা করি, আমরা নিজেরা কান পরিষ্কার করে ওইটাকে টেনে এনে এটাকে পরিষ্কার করার চেষ্টা করি, এবং তার ফলে ওই যে স্পোর, ফাঙ্গাল স্পোর, এগুলির সংখ্যা ইনজুরির কারণে আরও বেড়ে যায় এবং আরও বেশি ক্ষতি হয়। কানের রোগের মধ্যে আরেকটি কমন সমস্যা হচ্ছে কান পাকা রোগ। বিশেষ করে শিশুদের বেলায় এটা অত্যন্ত কমন এবং বড়দের কম হলেও হয়। তো কান পাকা রোগ কেন হয়? কান পাকা রোগ হয় আপনার আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের কারণে, যেমন টনসিলাইটিস, ল্যারিঞ্জাইটিস, আপনার রাইনাইটিস, রাইনোসাইনোসাইটিস। এখান থেকে আপনার ইনফেকশনটি ইউস্ট্রিয়ান টিউব বেয়ে কানে চলে যায় এবং সেখানে প্রথমে মধ্যকর্ণের প্রদাহ হয়। সেখান থেকে এর প্রদাহ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে টিম্প্যানিক মেমব্রেন যেটি থাকে, পর্দা থাকে, সেটি ফেটে এটি আপনার অত্যন্ত সাধারণ টাইপের যে আপনার সিএসওএম বা কান পাকা সেটি হয়। আরেকটি হয় কোলিস্টেটোমাস ডিজিজ, যেটা ডেঞ্জারাস টাইপ। সেটি আপনার জন্মগতভাবেই শুরু হতে পারে অথবা তারপরেও আস্তে আস্তে ডেভেলপ করতে পারে, কানে রিট্রাকশন ডেভেলপ করে, নেগেটিভ প্রেশার ডেভেলপ করে। এর দুটিই ডেঞ্জারাস। কারণ হলো যে একটিতে সরাসরি লাইফ এন্ডেঞ্জার্ড হতে পারে যদি এটা ব্রেনে চলে যায় অনেক সময় এই পাকাটা। আরেকটিতে আস্তে আস্তে কানের শ্রবণ শক্তি নামতে থাকে। আমরা যে শুনি তার মূল কারণ হলো ঢোলের যে একটা উপরে যে একটা আচ্ছাদন থাকে, ওরকম টিম্প্যানিক মেমব্রেন থাকে আমাদের কানে, ওর উপর এসে শব্দটা পড়ে, সেটি আস্তে আস্তে মেলিয়াস, ইনকাস, স্টাপিস দিয়ে অন্তঃকর্ণ হয়ে ব্রেনে যায়। কিন্তু যদি এই পর্দাটি যদি ফুটা হয়ে যায়, ঢোলের আচ্ছাদনটাই যদি না থাকে, তাহলে কি হবে? তাইলে আস্তে আস্তে কানে শোনা এবং ভিতরের যে অংশগুলো সেগুলো নষ্ট হতে থাকে। তো কাজেই দুইটা টাইপই ডেঞ্জারাস এবং দুইটারই আসলে শুরুতেই চিকিৎসা করা উচিত। আর বাচ্চাদের বেশি হয় কারণে যে বাচ্চাদের আপনি যখন আপনি যদি বসায় যদি আপনি ফিডিং না করেন, যদি শোয়ায় যদি ফিড করেন বাচ্চাকে, তাহলে যেটা হয় কানে হরাইজেন্টালি টিউব যেটা আছে মধ্যকর্ণের সাথে ন্যাজোফ্যারিংসের, ওই টিউব বেয়ে ওই দুধ চলে যায় বা খাবার চলে যায়, সেটা প্রদাহের কারণ হয়। এছাড়া বাচ্চাদের লিমফেটিক্স বেশি থাকে, তাদের টনসিলাইটিস বেশি হয়, অ্যাডিনয়েড বেশি হয়, অন্য প্রদাহ বেশি হয়, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। সেখান থেকে ওইটা ইউস্ট্রিয়ান টিউব থেকে ওইটি ড্রেনেজটা কম হয়, ব্লক হয়ে যাওয়ার কারণে সমস্যা। এবং আরেকটা তাদের ইউস্ট্রিয়ান টিউবটা থাকে হরাইজন্টাল, শর্ট এবং প্যাটুলাস, তাদের ক্ষেত্রে এটি বেশি পরিমাণ চলে যায়। বাচ্চাদের সর্দি কাশিও বেশি হয়, ইমিউনিটি কম, সেটাও এখানে একটা আরেকটা রোল প্লে করে ডেফিনেটলি, যেটা রেসপিরেটরি ট্র্যাক্টে লিমফেটিক্সের পরিমাণ অনেক বেশি থাকে এবং প্রতিরোধ ক্ষমতাও বাচ্চাদের কম্পারেটিভলি কম থাকে। কান পাকার সঙ্গে একটা কথা প্রচলিত আছে, অনেকেই মনে করেন যে কানে পানি গেছে বেশি, মানে সে ডুব দিয়েছে বা গোসল করেছে পুকুরে, নদীতে, কানে পানি গেছে সেজন্য কান পেয়ে গেছে। এর ভিত্তি কত? না, এর মোটেও ভিত্তি নাই। কানের ভিতরে যদি পানি যায়, কানের ভিতরে তো যেতে পারতেছে না, একটা পর্দা আছে, তার ভিতরে যাওয়ার সুযোগ নাই। কিন্তু ঘটনা যেটি ঘটে, ওই ব্যক্তি যখন অনেক বেশি সময় ধরে গোসল করেন বা ডুব দেন, তখন কি হয়, তার ঠান্ডা লেগে যায়, সেটা থেকে তার আপার রেসপিরেটরি ইনফেকশন হয়, সেটা থেকে কান পাকতে পারে ভিতরের দিক দিয়ে, অর্থাৎ গলার ভিতরের দিক দিয়ে ন্যাজোফ্যারিংস হয়ে। কিন্তু কানের বাইরের থেকে পানি গিয়ে কানের ভিতরে আপনার পর্দার ভিতরে পাকতে পারে না। বাট এক্সটার্নালি ক্যানেলে ওটাইটিস এক্সটার্না হইতে পারে, বহির্কর্ণের প্রদাহ হইতে পারে, ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। এই জন্য সুইমার যারা, তাদের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন রেট অনেক বেশি। যাদের বেলায় ফাঙ্গাল ইনফেকশন আগে থেকেই আছে, সেখানে যদি কানের মধ্যে পানি যায়, বিশেষ করে ময়লা পানি, নদী পুকুরের জীবাণুযুক্ত পানি ঢোকে, তাহলে এই ইনফেকশনটা আরো বেড়ে যেতে পারে এবং সেখান থেকেও পর্দা ফুটা হয়ে যাওয়ার একটা ভয় থাকতেই পারে। কিন্তু এইটা রোধ করার জন্য, গোসলের জন্য এমনি আমরা দেখি অনেকে তুলা দেয় করে, আপনার পরামর্শ কি? না, সেটা হলো যে কোনো তেল দিয়ে ভিজিয়ে এই তুলাটা আপনি চিপড়ায় নেবেন, নিয়ে তারপরে যে কানের বাইরের দিকে লাগিয়ে দিয়ে আপনি ডুব দিয়ে গোসল করতে পারেন, যাতে কানের মধ্যে কোনো অবস্থাতেই ময়লা পানি বা পানি না যায়। পানি যখন এক্সটার্নারি ক্যানেলে যায়, যদি ময়লা হয় তাহলে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে, ওটাইটিস এক্সটার্না হতে পারে, আমি আগেই বলেছি। এবং তার সাথে কানে স্বাভাবিকভাবেই কিছু পরিমাণ ফাঙ্গাস থাকে, ক্যান্ডিডা বা অ্যাসপারজিলাস, এগুলো থাকে কানে। তো থাকলে এবং স্টাফিলোকক্কাসও থাকে, এগুলো ফ্লেয়ার আপ করতে পারে ডিউ টু আপনার পানি যদি কানে যায়, এটা হতে পারে, ইনফেকশন বেড়ে যেতে পারে। তো যদি কারো আনফরচুনেটলি কান পাকা রোগ হয়, তাহলে করণীয় কি?
কান পাকা রোগ হলে আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং দেখতে হবে আসলে কোন টাইপের, কোন পর্যায়ে আছে, কোন টাইপের। কানের ড্রপ, নাকে আমরা ড্রপ দেই এবং অ্যান্টিহিস্টামিন, এগুলো দিয়ে আমরা কানটাকে শুকাই। অর্থাৎ কানে যে ইনফেকশনটি আছে, অ্যাক্টিভ যে সিক্রেশন যদি থাকে কানে, যে কান থেকে পুষ পড়তেছে বা পানি পড়তেছে, তাহলে সেটাকে আমরা বন্ধ করি। তারপরে আমরা কানের পর্দার যেটা ফুটা থাকে, এটা যদি আপনার সিম্পল যদি রিপেয়ার করলে হয়, তাহলে আমরা সার্জিক্যালি মাইক্রোস্কোপের সাহায্যে এটা রিপেয়ার করে দিই। আর যদি ভিতরে কোনো কাজ করতে হয়, যে ধরেন মধ্যকর্ণ বা মাস্টয়েড অ্যান্ট্রামে, তখন আমরা মাস্টয়েডেক্টমি করি, সাথে আমরা পর্দা রিপেয়ার করি। যদি কানের এরকম কান পাকা রোগ হয় এবং সেটা দীর্ঘমেয়াদী থাকে, তাহলে এখান থেকে কি গুরুতর জটিল অবস্থা, বিশেষ করে আরও স্পেসিফিক বলি যে বধিরতা, একদমই কানে শুনবে না, সেটার সম্ভাবনা আছে? ডেফিনেটলি। আসলে এটার পরিণতি হচ্ছে এটা, শুধু যে বধিরতা তা না, এটা থেকে তার জীবন সংহার হতে পারে। কিভাবে? এটা হয় আপনার কানের সাথে আপনার ব্রেনের সাথে আপনার যোগাযোগ আছে। আপনি জানেন যে মাঝখানে আপনার টেগমেন, টিম্পেনি, টেগমেন অ্যান্টি, অর্থাৎ ব্রেনের যে টিস্যু এবং কান, এর মধ্যে একটা পাতলা একটি বোনস থাকে। এই বোনস ভেদ করে ইনফেকশন ব্রেনে চলে যেতে পারে এবং ইন্ট্রাক্রেনিয়াল কমপ্লিকেশন করে। দ্যাট ইজ এ ভেরি ডেঞ্জারাস কন্ডিশন, এবং সেটা থেকে তো মৃত্যু পর্যন্ত হতে পারে। কাজেই ইট ইজ এ ভেরি ডেঞ্জারাস ডিজিজ। যেটা আপনি শুরুতে বলছিলেন যে কানের রোগ কোনো রোগী সাধারণ নয়, এটা অসাধারণ বা মারাত্মক জটিলতা তৈরি করতে পারে। আপনি যে কথাটা বলেছেন তার একটু আমি সাপ্লিমেন্ট করতে চাই। এটা থেকে যখন আপনি কান, আপনি জানলেন মানুষের ব্যালেন্স মেনটেন করে, মানুষের ব্যালেন্সের অর্গানও হচ্ছে এখানে, তো সেখানে আপনার ব্যালেন্স ডিজঅর্ডারও তৈরি হয়, অর্থাৎ ভার্টাইগো শুরু হয়। তো কাজেই আপনি এটা কোনো সাধারণ জিনিস নয়। আশা করছি আমাদের দর্শকরা সচেতন হবেন এবং গুরুত্বের সঙ্গে নেবেন। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনাকে ধন্যবাদ ডক্টর শাখাওয়াত। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম কানের রোগ এবং তার প্রতিকার সম্পর্কে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা যে প্রোগ্রামটা দেখো সেটা আমরা বলেছিলাম যে হ্যান্ডসের লাস্ট মুভমেন্টটা, যেটা আমরা করলাম যে 3টে এক্সারসাইজের মাধ্যমে কীভাবে আর্মসটাকে পুরোপুরি আমরা ডিফাইন করবো অথবা ম্যাসিভনেস তৈরি করবো। দিস ইজ দ্য লাস্ট ওয়ান। এখন দেখুন আমরা এক্সারসাইজটা কীভাবে করছি। ওকে, ওয়াইজ রেডি? ওকে, নর্মালি যে এক্সারসাইজটা আমরা করতাম সেটা এটা কিন্তু মানে বেসিক মুভমেন্ট, যেটাকে আমরা বলি ডাম্বল ফ্রেঞ্চ প্রেস অথবা ডাম্বল এক্সটেনশন, হোয়াটএভার। ওকে, এটা যখন করবে রেপিটেশনটা থাকবে 8 to 12 রেপিটেশন, করার সঙ্গে সঙ্গে নন স্টপ মোশনে চলে যাবে। ওকে, কনসেন্ট্রেশন কার্ভ। ইয়েস, দিস ইজ অলসো ভেরি বেসিক এক্সারসাইজ ফর দ্য বাইসেপ, যেটা বাইসেপের যে টেনিস বল ইফেক্ট যে জিনিসটা করা হয় ওইটা দেখার জন্য। কারণ বেসিক্যালি দিস ইজ এ ম্যাস বিল্ডিং এক্সারসাইজ। অনেকে মনে করে দিস শেপিং এক্সারসাইজ, আসলে না, কনসেন্ট্রেশন কার্ভ ইজ এ ম্যাস বিল্ডিং এক্সারসাইজ। ওকে, যখন এটা করছে তখন নন স্টপ মোশনে, কারণ তখন অন্য হাত কিন্তু রেস্ট ফেজেই আছে, এখন অন্য হাতে চেঞ্জ করে ফেলবে। ওকে, রেডি, গো। ইয়েস, ওকে, এখন সে এটা করছে ফ্রেঞ্চ প্রেস যখন শেষ হবে এরপরে সেই চলে যাবে কনসেন্ট্রেশনে, গো। ওকে, যখন কনসেন্ট্রেশনটা তার কি হবে, শেষ হয়ে যাবে, নন স্টপ মোশন, কোনো রেস্ট নেবে না, যেহেতু অন্য হাত এই ইন দ্য মিন টাইম প্রচুর রেস্ট পেয়ে গেছে, তখন অটোমেটিকলি এখানে হয়ে যাবে, চলে যাবে। ওকে, ওকে, স্টপ। ওকে, এটা আপনি করবেন জাস্ট 2 সেটসের বেশি করার কোনো প্রয়োজন নেই। রিজন হচ্ছে কারণ এত বেশি এক্সস্ট হয়ে গেল অন্যগুলো এর মাধ্যমে, এক্সারসাইজের মাধ্যমে। এখন 2 সেটের বেশি যদি করেন সেটাকে আমরা বলবো হচ্ছে ওভার ট্রেনিং হয়ে যাবে। এই পুরো প্রোগ্রামটা শেষ করতে লাগবে ইট উইল টেক অ্যাবাউট 25 মিনিটস। তার মানে কি আপনি পুরো হাতটাকে আপনি ডিফাইন করতে পারছেন অথবা ম্যাসিভনেস পারবেন করতে উইদিন 25 মিনিটস। তার মানে খুব শর্টকাট ওয়েতে হাতটা তৈরি করছেন। তবে একটা জিনিস মেনশন করে রাখি, অনেক সময় দেখা যায় যে অনেকের হাতের ডেফিনেশন অথবা হাতের ম্যাসিভনেস আসছে না। তো এই যে প্রোগ্রামটা দিলাম, এই প্রোগ্রামটা যদি আপনি একদম স্ট্রেট 14 ডে করেন, আপনি 14 দিন করার পরে জাস্ট 7 দিন যদি আপনি গ্যাপ দিয়ে দেন, ইউ উইল সি ম্যাসিভ ইমপ্রুভমেন্টস। আপনি জাস্ট এটা এই জিনিসটা করুন যে অন্য এক্সট্রা বাদ দিয়ে শুধু এক্সারসাইজটা করুন। করার পরে দেখেন 14 দিন পরে, 10 দিন যখন 7 দিন যখন গ্যাপ দেবেন, 21 দিন পরে দেখেন আপনার হাতের ম্যাসিভনেসটা কী পরিমাণ চলে আসবে। প্রিয় দর্শক, আমরা জানি মাছ অত্যন্ত পুষ্টিকর। স্বাস্থ্য সুরক্ষায় মাছের ভূমিকা অত্যাধিক। চলুন এ বিষয়ে একজন পুষ্টিবিদের কাছ থেকে শুনি মাছ কেন খাবেন, কতটা খাবেন। স্বাস্থ্যকর খাবার মানেই মাছের কথা বলতে হয়। এমন অনেকেই আছেন যারা একদমই মাছ খেতে পছন্দ করে না, তাই মাছের গুণের কথা চিন্তা করে তাদেরকে অবশ্যই কিন্তু মাছ খাওয়া উচিত। মাছ থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন ডি এবং আয়রন পেয়ে থাকি।
মাছের ক্যালোরি ভ্যালু কম থাকার কারণে যারা ওজন কমাতে চায় তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় কিন্তু মাছ রাখা উচিত। মাছের তেল থেকে কিন্তু আমরা প্রচুর গুরুত্বপূর্ণ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পেয়ে থাকি, যেটা আমাদের শরীর ও ব্রেনের জন্য অনেক বেশি উপকারী। আর এই জন্যই কিন্তু মাছকে ব্রেইন ফুড বলা হয়ে থাকে। মাছের যে অতিরিক্ত ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে সেটি কিন্তু অ্যালজাইমার ডিজিজকে প্রিভেন্ট করে থাকে, অর্থাৎ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের যে মেমোরি লস হওয়ার যে চান্স থাকে সেটি কিন্তু প্রতিরোধ করে এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এছাড়াও এই মাছের তেল পার্কিনসন্স ডিজিজকে প্রতিরোধ করে, আমাদের দেহের যে ফ্রি রেডিকালস থাকে ক্ষতিকর সেটিকেও কিন্তু অনেক বেশি দূর করে ফেলে এই মাছ। প্রেগনেন্ট মহিলা যারা, তাদের উদ্দেশ্যে আমি বলবো তারা তাদের অনাগত সন্তানের ব্রেইন এবং চোখের ডেভেলপমেন্টের জন্য তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় কিন্তু মাছ রাখতে পারেন। এছাড়া মাছ কিন্তু দৃষ্টিশক্তি প্রখর করতে এবং অন্ধত্ব দূর করতেও কিন্তু সাহায্য করে। তৈলাক্ত মাছ ভিটামিন ডি এর একটি চমৎকার একটি সোর্স। মাছের তেল বাচ্চাদের এবং বড়দের টাইপ 1 ডায়াবেটিস দূর করে থাকে। এছাড়াও যাদের ঘুমের সমস্যা রয়েছে এবং যাদের চোখের ছানি পড়ার সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু মাছ খুবই উপকারী একটি খাবার। যারা ওজন কমাতে চায় তাদের জন্য আমি বলবো তারা ম্যাক্সিমাম টাইমে দেখা যায় তাদের লো ফ্যাট ডায়েট মেনটেন করার কারণে তাদের চুল এবং ত্বক অনেক নির্জীব হয়ে পড়ে। তাই তাদের লো ফ্যাট ডায়েট মেনটেন করার পাশাপাশি আমি তাদেরকে সাজেস্ট করব তারা যেন অবশ্যই খাদ্য তালিকায় মাছ এবং মাছের তেলকে অন্তর্ভুক্ত করেন। তাই আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য আমাদের উচিত অবশ্যই মাছ খাওয়া এবং বড় মাছের পাশাপাশি ছোট মাছও যেন আমরা খেতে পারি। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। খাবার গ্রহণের সময় ঘন ঘন পানি গ্রহণ করলে পরিপাকে সাহায্যকারী জুসের কার্যকারিতা কমে যায়। তাই খাবার গ্রহণের শুরুতে কিংবা আধা ঘন্টা পর পানি পান করুন। প্রিয় দর্শক, এ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনার জন্য যা থাকছে: বৃহদন্ত্র থেকে আমাদের মেইন হচ্ছে যে সলিড ফিকাল ম্যাটার তৈরি হয়। এই বৃহদন্ত্র আমাদের পেটের ডান দিক থেকে শুরু হয় এবং আমরা খুব পরিচিত একটা শব্দের সাথে অ্যাপেন্ডিক্স, এই বৃহদন্ত্রেরই একটা ছোট অংশ অ্যাপেন্ডিক্স। এখান থেকে শুরু হয়, ডান দিক থেকে শুরু করে এটা বাম দিকে যায় এবং বাম দিকে নিচের দিকে যেয়ে এটা পায়ুপথে ওপেন হয়। এই পুরো অংশটাকেই কিন্তু কোলন এবং পায়ুপথের আগের যে একটু ফুলানো অংশ যেখানে আমাদের মলটা জমা থাকে এটাকে বলে রেকটাম। এই কোলন এবং রেকটাম এই সবগুলোকে মিলে কোলোরেক্টাম এরিয়া বলা হচ্ছে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।